2022-2023 যে বাজেট উপস্থিত করা হয়েছে এ সম্পর্কে আলোচনার সূত্রপাত করতে গিয়ে আমি যে বিষয়টির প্রতি মন্ত্রিসভা এবং বিশেষ করে অর্থ দপ্তর তাদের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়েই কথা শুরু করতে চাইছি। আমাদের সংবিধানের 202 আর্টিকেল যেটা আছে তাতে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা রাজ্যপালের দ্বারা ভেটেড হয়ে এটা পার্লামেন্টে গেলে এটা রাষ্ট্রপতির প্রশ্ন, আর রাজ্যের ক্ষেত্রে হলে রাজ্যপাল তাদের দ্বারা ভেটেড হয়ে এটা উপস্থাপিত হয় এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ডকুমেন্ট। অন্য কোনো বিষয়গুলিকে যে সরকার খুব একটা গুরুত্ব দেন ঘটনা তা না, কিন্তু এটার উপরে ভিত্তি করেই সরকারের বাজেট ইত্যাদি তৈরি হয়। আমার এটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এটা জানে না কেউ, আমি কিন্তু এটা মনে করছি না, কিন্তু এটার প্রভিশনটা যেটা হচ্ছে তার প্র্যাকটিসটা যেটা সেটা হচ্ছে কারেন্ট ইয়ারে আপনার রিভাইজ যে বাজেট সেই বাজেটের আপনার ক্লোজিং ব্যালেন্স যেটা বেরিয়ে আসে এটা পরবর্তী যে বছরের বাজেট বি যেটাকে আমরা বলি বাজেট এস্টিমেট তার ওপেনিং ব্যালেন্স হওয়ার কথা। কিন্তু আমি যেটা চেক আপ করতে গিয়ে দেখলাম সামারি অফ ফিনান্সিয়াল পজিশন, এই যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট 2022-23 তাতে গিয়ে দেখা যাচ্ছে রিভাইজড এস্টিমেট 2021-22 অর্থাৎ একটু আগে যেটা এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েশন করে ফাইনালি বেরিয়ে গেল, এখানে যেটা দেখা যাচ্ছে তাতে ক্লোজিং ব্যালেন্সে দেখানো হচ্ছে এটা ইনলাক্স -6029.5644, কিন্তু আপনার ওপেনিং ব্যালেন্সে যেটা দেখানো হচ্ছে সেখানে গিয়ে দেখানো হচ্ছে এই ফিগারটাই কিন্তু ওপেনিং ব্যালেন্সে আসার কথা, কিন্তু সেখানে গিয়ে দেখানো হচ্ছে -201989.4962। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে আপনার বাজেট এস্টিমেট 2021-22 যেটা রিভাইজ করলাম আমরা, এটা মানে এস্টিমেশনের প্রথম যে ক্লোজিং ব্যালেন্স এটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু পদ্ধতি না। এবং আমি চেক আপ করে দেখেছি এর আগে 2019-20, 2020-21, 2021 বাজ তাতে কারেন্ট রিভাইজ বাজেটের ক্লোজিং ব্যালেন্সের যে ফিগার সেটাই বাজেট এস্টিমেশনের ওপেনিং ব্যালেন্সে দেখানো হয়েছে। এখানে এটা কেন হলো, এটা যদি বাই মিস্টেক হয়ে থাকে এটা কিন্তু খুব সিরিয়াস হয়ে যাবে, কারণ এটা টোটাল বাজেটটাকে টপসিটাপি করে দেবে। আজ আমি অর্থমন্ত্রী মহাশয় এখানে আছেন, আমি জানি না ফিনান্স ডিপার্টমেন্টের দায়িত্বশীল অফিসাররা আছেন কিনা, এটা না দেখলে কিন্তু খুব সমস্যা সরকারকে পড়তে হতে পারে। ফলে আমি এটা উল্লেখ করলাম, এটা হওয়া বাঞ্ছনীয় না। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে জিএসডিপির যে ফিগারটা এখানে দেখানো হয়েছে বাজেট স্পিচে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যারা উপস্থিত করেছেন তার সেকেন্ড প্যারাতে, ইন্ট্রোডাক্টরি প্যারার পরে, তাতে গত বছর কি হয়েছে না হচ্ছে আমি সেখানে যাচ্ছি না, আমি কারেন্টলি বলছি, তাতে একটা এক্সপেকটেশন মানে উইথ হোপ, হাই হোপ উপস্থিত করা হয়েছে যে আমাদের এবারের যে মানে জিএসডিপি এটা 13.28% হবে। এখন 13.28% যেটা বলা হচ্ছে এটা আমি একটু নিজের বুঝে নেওয়ার জন্য চেক আপ করার চেষ্টা করলাম। তাতে গিয়ে যেটা দেখা গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা ক্লেম করছে জিডিপি, সারা দেশের জন্য জিডিপি, স্টেটের জন্য জিএসডিপি,
এটা 9.2% হতে পারে। এটা জেনারেলি 1 বছর আগেরটা বলে, একটু পেছনে। এরকম জায়গায় IMF তারা 1 বছর আগেরটা অ্যাডভান্স করে, তাতে গিয়ে তারা বলছে এই 9.2 এটার উপর দাঁড়িয়ে থাকুন, এটা বরং কমবে 8.5% বলেছে। এখন জেনারেলি জিএসডিপি তার মেজর এরিয়া যেটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার সঙ্গে এগ্রিকালচার, আদার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস। তো আমি লক্ষ্য করেছি স্পিচের শেষ দিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা একটা মানে হঠাৎ করে একটা কোয়ান্টাম জাম্প দেখানো হয়েছে, গতবারের সঙ্গে এটা মিলছে না, বা প্রায় ডাবল। এটা হলে তো ভালো, আপত্তির তো কিছু কারণ নাই। এতে গিয়ে ওখানে জাস্টিফাই করার চেষ্টা হয়েছে যে আমি যে প্রথম দিকে জিএসডিপি 13.8 বলেছিলাম, এটা হলেই আমরা এটাকে হিসেবের মধ্যে রেখে এটা হবে বলে আমরা আশা করছি। এই জায়গাটা আমি একটু জাস্ট আমার সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে আমি যেটা বলবো, যে টাকাই আপনারা রেখেছেন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে তো ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় জিনিস হলো, বাড়ি ঘর, রাস্তা, ব্রিজ ইত্যাদি। এগুলি তো 1 বছরে কোন সময় এটা কমপ্লিট করা যায় না যদি আমরা হাতেও নেই। তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা হিসাবের মধ্যে রেখে যেটা বলা হচ্ছে যে এটা খরচ হলে পরে আমাদের জিএসডিপি বাড়তে পারে, এটা বোধহয় সঠিক হচ্ছে না। এটা একটা রং ক্যালকুলেশন হবে, তার দ্বারা আমরা কিন্তু ভুলভাবে পরিচালিত হতে পারি। সেদিক থেকে মনে হচ্ছে যে এটা একটু বাড়িয়ে দেখানো হচ্ছে। দেশের অবস্থাটা এরকম না। ফার্স্ট প্যারাগ্রাফ বাজেট স্পিচে যেটা শুরু হয়েছে কোভিডের কারণে, কোভিডের আগে থেকেই কিন্তু রিসেশন চলছে 2008 থেকে। কোভিড পরিস্থিতিতে এটাকে আরো অ্যাগ্রাভেট করেছে, সিরিয়াস সিচুয়েশন হয়েছে। আমাদের দেশ তার থেকে আলাদা না। দেশকে বাদ দিয়ে ত্রিপুরায় হঠাৎ করে ধেই করে এইভাবে এগিয়ে যাব, যেতে পারলে তো কথাই ছিল না। কিন্তু ঘটনা তো তা না। এই কারণে আমার মনে হয়েছে এটা বোধহয় উল্লেখ করা উচিত, তার জন্য আমি উল্লেখ করলাম। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট। বাজেটের তো মূল কথাই হচ্ছে রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার, এবং এক্সপেন্ডিচার যদি রিসিটের চেয়ে বেশি হয় তাহলে ডেফিসিট হবে, এবং এটা যাতে না হয় তাই তো সরকারের সবসময় নজরের মধ্যে থাকবে। এখন আমি যেটা লক্ষ্য করে দিয়েছি বাজেটটা পাওয়ার পর, 2018-19 এবং 2019-20 এই যে বাজেট, এটা ছিল জিরো ডেফিসিট বাজেট, ঠিক আছে। কিন্তু এরপর থেকে যেটা দেখা যাচ্ছে এই বাজেটটা কিন্তু আর জিরো ডেফিসিট থাকছে না। এবং এখানে যেটা বলা দরকার যে এই রেভিনিউ যদি মানে খরচের চাইতে কম হয়, বা উল্টো দিক থেকে যদি বলি রেভিনিউ রিসিটের চাইতে যদি খরচ বেশি হয়, তাহলে এটাকে তো প্রুডেন্ট বলা যাবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সঠিকভাবে বিষয়টা ম্যানেজ করা হচ্ছে না। এটা মানে ত্রুটিপূর্ণ ফিনান্সিং। এটার জন্য তো মিনিস্টারকে দায়ী করা যাবে না। এগুলি তো দেখবার মিনিস্টার হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ অফিসার, যারা আইএস কেন, তাদের তো এগুলি কাজে আমার মনে হয় বিষয়টা তাদের দিক থেকে নজর দেওয়া দরকার। এবং এখানে যেটা বিশেষ করে বলা হয় যে এফআরবিএম এর মূল প্রভিশনটা কি, এটা একটা ইন্টারন্যাশনাল আউটলুক থেকে এসছে, যদিও তার সবকিছুর সঙ্গে যে আমরা একমত ছিলাম আমাদের সরকার চলার সময়ে তা বলছে না, কিন্তু জেনারেল হচ্ছে আপনার যদি রেভিনিউ এক্সেস হয় তাহলে উন্নয়নমূলক কাজে, বিশেষ করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হেড, তাতে অ্যাসেটস ক্রিয়েটেড হয়। এই টাকাটা কিন্তু সেখানে খরচ করলে পরে এটা স্টেটের অ্যাসেটস বাড়াতে সাহায্য করবে। এবং অন দি আদার হ্যান্ড সাধারণ মানুষের সেখানে কাজকর্মের, যেখানে উন্নয়নমূলক কাজগুলি হবে তাদের কাজে কিন্তু সুযোগ হতে পারে। সেদিক থেকে ডেফিসিটই যদি হয় তাহলে তো সাফার করবে, এই জায়গাটা অসুবিধা হয়ে যাবে। কাজে আমার মনে হচ্ছে যেটা ইমপ্রুডেন্ট ফিনান্সিং হচ্ছে, এটা কিন্তু লক্ষ্যের মধ্যে রাখার দরকার আছে। আমার 4 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে মার্কেট বরোয়িংস। এখন আমি হিসাব করে দেখলাম
2018 থেকে 2022 অর্থাৎ চলতি বছরের বাজেট পর্যন্ত মার্কেট বোরিংস এর জন্য যে অ্যামাউন্টটা সবটা যোগ করলে পরে এটা 10,340 কোটি উপর, ঠিক আছে। করসপন্ডিং পিরিয়ড ডিউরিং দি প্রিভিয়াস গভর্নমেন্ট সেটা আমি কালেক্ট করেছি, তাতে গিয়ে আমি দেখছি এই 5 বছরে তাদের হচ্ছে 3,402.35 কোটি। তার মানে এটা হচ্ছে একটা কোয়ান্টাম জাম্প, মোর দেন ডাবল। দিস ইজ নট গুড। কেন বলছি, বোরোয়িং পেলেই আমরা যদি যেতে আরম্ভ করি, এটা তো আপনার সার্ভিসিং করতে হলে তার আসলটাও দিতে হবে, তার ইন্টারেস্টও দিতে হবে। কাজে এই পরিস্থিতিতে যদি দেখা যায় যে আমাদের ঋণের আসল এবং তার সুদ পরিশোধ করতেই বাজেটের একটা বড় অংশ চলে যাচ্ছে, তাহলে পরে তো উন্নয়নের কাজ করার ক্ষেত্রে সরকার অসুবিধা পড়বে। আমরা যারা রাজ্যের মানুষ, রাজ্যের যারা উন্নতি চাই, অগ্রগতি চাই, আমরা তো সেখানে খুব একটা খুশি থাকতে পারবো না। এতে তো সরকার জনগণের মধ্যে একটা মানে গ্যাপ তৈরি হবে। কাজে এদিক থেকে এই যে বোরোয়িং, এটা যে মাত্রায় যাওয়ার চেষ্টা হচ্ছে, এটা বোধহয় সঠিক হচ্ছে না। এটা সরকারের ভেবে দেখা উচিত। এটা ঠিক, বোরোয়িং এ যেতে হয়। বিশেষ করে আমাদের মতো যে রাজ্য, আমাদের রিসোর্স অনেক লিমিটেড, বোরোয়িং এ যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। যে কারণে প্রথম থেকে বলছিলাম, ইনস্টেড অফ গোয়িং ফর বোরোয়িং, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল, আরো কিছু ছোট ছোট রাজ্য আছে, এক্সেপশনাল 1-2 রাজ্য বাদ দিলে পর, এদেরকে যদি বোরিং এর উপরে নির্ভরশীল কেন্দ্রীয় সরকার বাধ্য করে, তাহলে কেন্দ্রের দায়িত্বটা কি? এমন বহু বড় বড় রাজ্য আছে আমাদের দেশে, যারা সেন্টার থেকে কি টাকা পাচ্ছে না পাচ্ছে তার জন্য তারা মানে পড়ুয়াই করে না, তাদের নিজেদের বাজেটের টাকাই অনেক বেশি তারা যেতে পারে। কাজে কিন্তু এই যে ছোট ছোট স্টেট গুলো, তার রিসোর্স এরিয়াটা খুব লিমিটেড, এখানে তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। এটাই তো অভিভাবকের দায়িত্ব। যারা দুর্বল, যারা একটু পেছনে, তাদের দিকে নজর দিতে হবে। যারা সবল, ঠিক আছে, তাদেরকে আদর যত্ন তো করতেই হবে, ওখানে খুব বেশি খরচ করার কি দরকার। এই কারণে বিষয়টা বললাম যে এটা বোধ হয় মানে ঠিক হবে না। বরং উল্টো দিক থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে বলা দরকার যে আপনারা আমাদেরকে বোরিং এর দিকে ঠেলে দিচ্ছেন, আপনারাই আমাদের হেল্প করবেন। কাজে এই জায়গায় যদি আমরা এই জায়গায় যাই, তাহলে তো আমরা ডেট ট্র্যাপের মধ্যে আটকে যাচ্ছি, এটা থেকে তো কোনোদিনই বেরোতে পারবো না আমরা। কাজে এই জায়গাটা ঠিক হচ্ছে না। এটা বলে ওখান থেকে ডাইরেক্ট হেল্পের জন্য আমাদের চেষ্টা করা উচিত। এই প্রসঙ্গে আমি যে পয়েন্টটা এখানে উল্লেখ করবো সেটা হচ্ছে জিএসটি। এখন ধরুন জিএসটি যখন হয়, তখনই আমরা বলেছি এ তো স্টেটের যে এখতিয়ার, ক্ষমতা, তার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এখন দেখা গেল ভারতবর্ষের বড় মাঝারি রাজ্যগুলোর অর্থমন্ত্রীরা বসেছেন, কথাবার্তা বলেছেন, এবং সেখানে তারা অনেক আলাপ আলোচনার পর এগ্রি করেছে। এখন তার যে পিরিয়ডটা, যে সময়টা রাজ্যগুলো যে রেভিনিউ আর্ন করতো, জিএসটি হওয়ার পর যদি দেখা যায় তার অ্যামাউন্টটা কম হচ্ছে, এই যে ডেফিসিট পার্টটা একটা সার্টেন টাইপ পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে দেবে। দ্যাট ইজ অলসো গোয়িং টু বি ওভার, ইফ নট ওভার, আমি বললাম গোয়িং টু বি ওভার। তাহলে এরপরে কি হচ্ছে, এখন এই আপনার বাজেটের মধ্যে ব্যাক টু ব্যাক, দ্যাট ইজ লোন অ্যাকচুয়ালি, দ্যাট ইজ লোন অ্যাকচুয়ালি। তাহলে এই যে পরিস্থিতি, সবাই ব্যাক টু ব্যাকে যাচ্ছে না, যাবেও না, কিন্তু আমাদের মতো রাজ্য তো যেতে হবে। ইভেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমি জানি না আসামের অবস্থা কি, কম্পারেটিভলি বড় স্টেট, বাকিগুলি ছোট ছোট। বলছি এই পরিস্থিতিতে ব্যাক টু ব্যাক মানে হচ্ছে আবার লোনে যাচ্ছি আমরা। তাহলে এরকম পরিস্থিতিতে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাক টু ব্যাকের দিকে ঠেলে দেয়, এই গ্যাপটা কভার করার জন্য, অলরাইট তুমি একটা সময় ডিসিশন নিয়েছো সারা দেশের জন্য, এই পিরিয়ড পর্যন্ত আমরা গ্যাপটা দিয়ে দেব, এরপরে দেখা যাবে। আমরা এই জায়গায় তো চাপ দিতে পারি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লিজ ইউ টেক কেয়ার অফ আস। আমরা যদি আবার লড়ে যাই তাহলে কি করে চলবো আমরা? কাজে আগে যেমন বোরিং বললাম, এই ব্যাক টু ব্যাক কিন্তু আবার একটা বোরিং এর দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে। ইট ইজ নট হেল্পফুল অ্যান্ড প্রুডেন্ট। কাজে এই বিষয়টা বোধ হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করা দরকার। নো, ইউ রাদার ফিল আপ দি গ্যাপ, ইউ কাম ফরওয়ার্ড। এবং আমাদের যে একটা বিরাট অঙ্কের টাকা দিতে হবে ঘটনা তা তো না। কাজে এদিক থেকে বিষয়টার মধ্যে দেখা দরকার। এখানে আমি এই বাজেটের এই কাগজপত্র মানে ইয়ে করতে গিয়ে দেখলাম এই বছরটা গভর্নমেন্টের 5 বছরের মেয়াদের মধ্যে প্রায়
20,700 কর্মচারী রিটায়ারমেন্টে যাবেন। এটা জেনারেলি 4,500 থেকে 5,000 হয়। তাহলে এই 5 বছর ঠিকই আছে, আপনাদের হিসাবের সঙ্গে এটা তো কোনো ব্যত্যয় কিছু নেই। এখন প্রশ্নটা হচ্ছে, দেখা গেল হিসাব করে গিয়ে কর্মচারীর সংখ্যাটা কমছে। যদি আপনার ভ্যাকেন্সিটা যদি ফিল আপ না হয় তাহলে কমতেই থাকবে। কাজে এই পরিস্থিতিতে এই যে 20,700 কর্মচারী কমে যাচ্ছে, গভর্নমেন্ট উইল সাফার। কারণ এগুলি তো প্রয়োজনীয় অতিরিক্ত হতে পারে, দু একটা দপ্তরের মধ্যে হতে পারে। বাই এন্ড লার্জ মন্ত্রী, পলিটিক্যাল এক্সিকিউটিভ, সে পলিসি ডিসিশন নেবে, ইনস্ট্রাকশন দেবে, সেক্রেটারিজ ইউটিলাইজিং হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ এটাকে ইমপ্লিমেন্ট করবেন, গো টু দি মাসেস। তাহলে লোক যদি না থাকে, আর সরকার যখন প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি হাতে নিতেই পারে, নিলে পরে দপ্তর খুলতে পারে, কাজের লুক রাখতে পারে, এই যে গ্যাপটা এখানে বাড়তে থাকলো, এটা কিন্তু ভালো লক্ষণ না। এবং এই সম্পর্কে বাজেটের মধ্যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বলা হয়নি। আমি চেক আপ করার চেষ্টা করেছি, বাজেট স্পিচেও যেমন নেই, অন্য কোনো জায়গায় তো ওগুলো তো ফিগারের ব্যাপার, ফিগার বলতে গিয়ে অন্য কি বলবে। কিন্তু এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে একটা লুফোলস থেকে যাচ্ছে, এটা একটা দুর্বলতার দিক। কাজে এটা উল্লেখ করার প্রয়োজন বলে আমি করছি। তারপর ধরুন ভ্যাকেন্ট পোস্ট, আদার ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে, আমি ইলেকশন ম্যানিফেস্টো নাইবে গেলাম, এটা বললে অনেকে রেগে যায়, খেপে যায়, কিন্তু এটা তো একটা কমিটমেন্ট ছিল। সংখ্যাটা ঠিক ছিল না, আমরা তখনও বলেছি, কিন্তু একটা ভ্যাকেন্সি তো ছিল। আগের গভর্নমেন্ট যখন যান, তার লাস্ট ইয়ার একটা ভ্যাকেন্সি ছিল, তাহলে সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা, তার সঙ্গে যে নতুনটা, আমি নতুনটা যদি বাদও দিই, ওগুলো তো ফিল আপ করা দরকার। এই সম্পর্কে কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কথা নেই, এই জায়গাটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। আমার 8 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রেগা। রেগাতে আমরা যেটা দেখলাম, বাজেটের মধ্যে প্রপোজাল যা এসছে, আপনার রিভাইজড যে বাজেট, তাতে গিয়ে গত বছরের যে টাকাটা খরচ হয়েছে তার থেকে 10 কোটি টাকা বেশি অ্যাড করা হয়েছে। অ্যাপারেন্টলি এটা ইনক্রিজ, কিন্তু তার আরেকটা দিক থেকে যদি দেখি, ন্যাশনাল যে বাজেট, সেই বাজেটে বিরাট অঙ্কের টাকা কিন্তু গতবারের বাজেট থেকে কাট করে দিয়েছে, প্রায় 34 থেকে 36 হাজার কোটি টাকা, ইফ নট মোর। এই জায়গায় আমাদের মতো ত্রিপুরা, যেখানে শিল্প কলকারখানা চাইলেও তো রাতারাতি আমরা করতে পারি না, এরকম জায়গায় গ্রামের জায়গাগুলি তারা রেগার কাজ করে গোটা পরিবার চালাতে পারেন, ঘটনা তা না, কিন্তু এটার মধ্য দিয়ে তার একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা হয়। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা এখানে 10 কোটি টাকা বাড়ালাম হয়তো, এবং এটা যদি হিসেব করি, গতবার যে শ্রম দিবস তৈরি হয়েছে, মানে অন এন অ্যাভারেজ সেটা কমেছে, ক্রমশই কমছে। আর এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডিসিশনটা নিচ্ছেন, তাতে গিয়ে তার যে বাজেট সাইজটা কমে যাচ্ছে, ন্যাচারালি আমাদের শেয়ার কমবে। মোরওভার এখানে যে সোশ্যাল অডিট, এই নিয়ে যে বিতর্কটা উঠলো, এবং ইয়েতে যে তথ্য আসছে যে এই জায়গায় কতগুলো হিসাব নিকাশ দেখা যাচ্ছে গড়মিল আছে, এখানে কি হয়েছে, কি কারণ, এটা সরকার বলতে পারবে, পার্টিকুলারলি আরডি ডিপার্টমেন্ট প্রথম বলবে, তারপর গভর্নমেন্ট দেখবে, কমিউনিটি আলোচনা করবে। এখানে দেখলাম যে একটা হিন্টস দেওয়া হয়েছে, এগুলো সেটেল ডাউন না করা হলে পরে এবারে এই যে রেগার বাজেট যাই প্লেস করা হোক না কেন, স্টেটকে টাকা দেওয়া হবে না, অথবা 50% কাট করে দেওয়া হবে। উইল বি ইন গ্রেট ডেঞ্জার, সিরিয়াস একটা পজিশন আমরা কিন্তু চলে যাব। কাজে এই দিক থেকে যেটা মানে বলা যে 10 কোটি অ্যাপারেন্টলি মনে হবে আমরা 10 কোটি বাড়িয়েছে, কিন্তু টাকার দাম কত বাজারে, আর টোটাল যে সাইজটা বাজেটে, তার সঙ্গে 10 কোটি কোনো ব্যাপার না। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে ন্যাশনাল, এবং এই যে জায়গাটা ডিসক্রিপেন্সি হয়ে আছে, এটা খুব তাড়াতাড়ি কিন্তু সেটেল ডাউন করা দরকার, নাহলে অসুবিধা হয়ে যাবে, খুব প্রবলেম হয়ে যাবে। সেম থিং টুয়েলভ, আমি ডিটেলে যাচ্ছি না, টুয়েলভের জন্য খুব বেশি টাকা এখানে ধরা হয়েছে বলা যাবে না, মানে তার ওয়ার্কিং ডেজ অনেক কম, ফলে কি দাঁড়াচ্ছে, শহর এবং গ্রামে যাদের নাকি নিশ্চিত আয় নাই, তারা কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে সেখানে পড়ে যাবে। কাজে এই দিক থেকে আপনার এই বিষয়টা নিশ্চয়ই অর্থ দপ্তর ভাববেন, দেখবেন, চিন্তা করবেন। তারপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শিক্ষা। আমি খুব বিস্তৃত যাব না। শিক্ষা আমি যেটা দেখলাম, যে টাকাটা ধরা হয়েছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে টোটাল বাজেটের 18.48%। আমি একটা হিসাব নিয়েছি, প্রিভিয়াস যে গভর্নমেন্ট, তার যে লাস্ট ইয়ারের বাজেট 17-18, তা তো সেই বাজেটের
21.23% অ্যালোকেটেড ছিল। ঠিক আছে, এটা আমি সেই জায়গাটা বড় করে যাচ্ছি না। শিক্ষার জন্য তো টাকা খরচ করতে হবে আমাদের, কিন্তু এখানে দেখলাম বাজেট স্পিচেও আপনার রাজ্যপাল মহাশয়ের ভাষণেও এখানেও উল্লেখ করার চেষ্টা হয়েছে। আসলে শিক্ষা তো জন্মগত অধিকার, আমরা সবাই চাইছি যাতে সবাই লেখাপড়া করতে পারি। একটা ছোট্ট অংশ আছে যারা অ্যাফোর্ড করতে পারে এক্সপেন্ডিচার, বড় অংশের পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব না। এরকম জায়গায় এটাকে যদি ইউনিভার্সালাইজ করতে হয় তাহলে শিক্ষার খরচ একটা স্টেজ পর্যন্ত, ডাক্তার ইঞ্জিনিয়ার খরচ সরকার বহন করুক সবার জন্য এটা বলছে না। জেনারেল এডুকেশন আপ টু গ্রাজুয়েশন, ঠিক আছে, প্রথমে আমরা 12 ক্লাস ধরি, তারপর গ্রাজুয়েশন আমরা ধরি, এটা তো ইউনিভার্সালাইজ করতে হবে। এটা করতে গেলে পরে যে টাকা এখানে ধরা হচ্ছে এটা তো হবে না, এটা দেখা দরকার। মোর ওভার এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে আপনার বিদ্যাজ্যোতি প্রকল্প নামে যেটা করছেন, এটা তো ডিভিশন ক্রিয়েট করে দেবে। আমি বিস্তৃত আলোচনায় যেতে চাইছি না, বক্তৃতা আমি শুনেছি, লেখালেখি আমি দেখেছি। এটাতে তো প্র্যাকটিক্যালি বেসরকারি, এটা আবার এটা বেসরকারিকরণের পর্যায়ে চলে যাচ্ছে। তার পরীক্ষার ফিস দিতে হবে, মান্থলি তার অ্যানুয়াল চার্জ দিতে হবে। 100টা স্কুল বাছাই করা হয়েছে, এখন আমাদের রাজ্যে স্কুল আছে 4000-এর উপর। তাহলে অধিকাংশ নিম্নবিত্ত গরিব ঘরের ছেলে মেয়ে যারা, তারা কোন কাস্ট কোন কমিউনিটিতে পড়ে সেটা আমি নাইবে উল্লেখ করলাম, তারা ভীষণভাবে সাফার করবে। এটা এক্সেলেন্সের জন্য আপনারা বলছেন, ঠিক আছে, অ্যাপারেন্টলি যা যা বলেছেন আমি শুনেছি, স্পিচটা আমি দেখেছি শুনেছি, এগুলি করতে পারলে তো ভালো। পড়াশোনা, গান বাজনা, লেখা লেখি, নাটক, নাচ, স্বাস্থ্য, বিয়ে, ঠিক আছে, সবটা মিলিয়ে যদি হয় ইটস ওয়ান্ডারফুল, এটা নিয়ে অবজেকশন নাই। কিন্তু এটা বাছাই করা, এটা কেন? এটা সবটাই যদি আমরা করতে পারি, এটা না করতে পারলে কিন্তু এই ছোটবেলা থেকে একটা হীনমন্যতার ভাবনা বড় অংশের মধ্যে কিন্তু চলে আসবে। এতে সোশ্যাল ডিভিশন কিন্তু যদি জেনে বুঝে করি তাহলে তো কথাই নেই, আর না জেনে বুঝেও যদি করি এটা ক্ষতি হয়ে যাবে। এটা ফর আওয়ার ফিউচার জেনারেশন ইট উইল ক্রিয়েট সোশ্যাল প্রবলেম। কাজে এদিক থেকে বিষয়টা দেখা দরকার। কিন্তু বেসিক্যালি আমি বলবো যে বাজেটে এই খাতে টাকা বাড়ানো দরকার। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার এডুকেশনে শিক্ষকের অভাব আছে, প্রধান শিক্ষকের অভাব আছে, কলেজগুলোতে প্রিন্সিপালের অভাব আছে, কলেজগুলোতে কলেজ শিক্ষক, তাদেরকে আমরা অধ্যাপকই বলি, তাদের অভাব আছে। কাজেই এগুলো তো ফিল আপ করতে হবে। এগুলি না করে কি করে আমরা বিদ্যাজ্যোতি বলি আর যাই বলি না কেন, আমরা তো শুধু 100টা স্কুল নিয়ে বসে থাকলে চলবে না। বিভিন্ন জায়গা থেকে তুলে এখানে তাদের দেওয়া হবে, ভাবা হচ্ছে যেখান থেকে তুলে নেওয়া হবে ওখানে তো ডেফিসিট হয়ে যাবে, এমনিতেই ডেফিসিট রান করছে, কি করে চলবে? এটা দেখা দরকার, ভাবা দরকার। এটা আমার মনে হয় প্রাসঙ্গিক উল্লেখ করাটা বোধহয় অমূল্য, তার জন্য উল্লেখ করলাম। 10 নম্বর পয়েন্ট হিসাবে যেটা আমি সংক্ষেপে বলতে সেটা হচ্ছে হেলথ। এখন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে পা, এটার উপরই মানুষটা দাঁড়াবে। কাজে শিক্ষার ক্ষেত্রে যেমন বললাম, স্বাস্থ্যের ক্ষেত্র এই দায়িত্বটা প্রাইভেট কনসার্নের হাতে পুরোটা ছেড়ে দিলে হবে না। কম্পিটিশন হোক, কিন্তু লায়ন পার্ট অফ দ্য এক্সপেন্ডিচার উইথ রিগার্ড টু হেলথ এটা গভর্নমেন্টকে নিতে হবে। এটা সেন্ট্রাল হল সেন্ট্রাল, স্টেট হল স্টেট। কাজে এখানে যে টাকাটা ধরা হয়েছে এই টাকাটা যথেষ্ট বলে মনে করছে না। কারণ হচ্ছে ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, প্যারামেডিক্সের অভাব আছে। এক্সিস্টিং যে হসপিটাল তার ইনফ্রাস্ট্রাকচার অনেক জায়গায় ইনএডিকুয়েসি আছে। সকালবেলায় আমি শুনছিলাম বিধায়ক বন্ধুদের কেউ কেউ উল্লেখ করার চেষ্টা করছিলেন, ইনক্লুডিং একটা জেলা হসপিটাল। আমরা প্রায় সময় পত্রিকায় দেখছি পানীয় জল পাওয়া যায় না। এটা কোনো একটা সময় হতে পারে, এটা যদি রেগুলার হয় তাহলে তো এটা অসুবিধা হচ্ছে। হাসপাতাল তো বিদ্যুৎও লাগবে, জলও লাগবে, এই দুটো বাদ দিয়ে তো চলবে না। তার সঙ্গে যেটা হচ্ছে আপনার জীবনদায়ী ওষুধ, এগুলো মানুষের কেনার ক্ষমতা তো একেবারে তার নিচে চলে গেছে। এগুলোর জন্য পয়সা বাড়ানো দরকার এবং মানে ইনহাউস যাদের ট্রিটমেন্ট হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের যে মানে ফুডিং এর জন্য যে টাকাটা, এই টাকাটা বাড়ানো দরকার। ফলে এগুলো করতে গেলে পরে এখানে কিন্তু টাকার পরিমাণ বাড়াতে হবে। এখানে আমি যেটা বলবো, এডুকেশন এবং হেলথ দুটো ক্ষেত্রেই আপনার বাজেট স্পিচে যেটা উল্লেখ করা হয়েছে আর বাজেট একটা গ্ল্যান্সের মধ্যে যে ফিগার দেখানো হয়েছে, দুটো ফিগার কিন্তু এক না। এটা কাইন্ডলি দেখা ভালো, কোনটা সঠিক এটা কিন্তু পরিষ্কার করতে হবে। আমি ফিগারটি এর বলে সময় আর বাড়াতে চাইছি না, কিন্তু আমার চোখে পড়েছে আমি বললাম। বাদ বাকিগুলি এতটা গভীরে হয়তো দেখার সুযোগ পাইনি, এই দুইটা চোখে পড়ার কারণে আমি উল্লেখ করলাম।
এখন আমি আমার 11 নম্বর পয়েন্ট যেটা বলবো, আমি আর বেশি সময় নিতে চাই না, বাড়াতে চাই না। আসলে আমাদের পরিস্থিতিটা যে জায়গায় গেছে, এই পরিস্থিতিতে অর্থনীতি ইজ ইন শ্যাম্বেল, হোল স্টেটে। আমি আলাদা করে গভর্নমেন্টের কথা বলছি না। আপনার কোভিডের আগে থেকে কোভিড পরিস্থিতির সিচুয়েশনটা একেবারে তলানিতে চলে গেছে। সাধারণ যে বেসরকারি দোকান কর্মচারী ছাড়তে তারা বাধ্য হচ্ছে, কোথায় যাবে তারা? আপনার এই যে গাড়ি ঘোড়া ছিল, অটো রিক্সা থেকে আরম্ভ করে এই যে যন্ত্রচালিত রিক্সা, যেগুলি তুলে দেওয়া বন্ধ করা, নানা রকম চেষ্টা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এটা করা যায় না। একটা হিউম্যান আউটলুক আছে তো। ফলে এগুলো সারাদিনে কত টাকা পায়? বা অটোগুলো, টমটমগুলো কত টাকা পায়? গাড়ির প্যাসেঞ্জার কোথায়? কারণ হাতে যদি পয়সা না থাকে, মানুষ কেন গ্রাম থেকে শহরে আসবেন? তার তো বাজারহাট করার পয়সা লাগবে। যে এই পরিস্থিতিতে যদি পারচেজিং ক্যাপাসিটি মানুষের বাড়ানো না যায়, ক্রয় ক্ষমতা যদি বাড়ানো না যায়, তাহলে পরে তো এই অবস্থা থেকে আমরা বেরোতে পারবো না। আর ওভারঅল ইকোনমিক অ্যাটমসফিয়ারের মধ্যে যদি পজিটিভ ডেভেলপমেন্ট না আসে, তাহলে তার থেকে বেনিফিট তো গভর্নমেন্ট ইটসেলফ ক্যানট ডিরাইভ। কাজে এই দুটো জিনিসটা মাথায় রেখেই যেটা এখানে বলতে চাইছি, যে সবটা মিলিয়েই কিন্তু আমাদের এই জায়গাটাতে নজর দেওয়া দরকার। এবং এখানে আমি ফাইনালি আমি যে কথা আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেটা বলে আমি শেষ করব, যে এটা আমার যা মনে হয়েছে যে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, জনগণের যে চাহিদা, এটা কৃষক, এটা ছোট মাঝারি প্রান্তিক, তাদের কথাই মূলত বলছি। বড় কৃষক আমাদের এখানে তো খুব বেশি না, তবে একটা ছোট্ট অংশ, আমি না হয় এটাকে বাইরেই রাখলাম। শ্রমিক সমাজের অংশের মানুষ গ্রাম শহরে, বেকার ছেলে মেয়ে তো অনবরত বাড়ছে, এটা মোর দেন 13%। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই রিপোর্ট, এটা আমার তৈরি করে না, কেমন না? তাহলে এই পরিস্থিতিতে আমাদের এদের যে অ্যাসপাইরেশন, এই বাজেট তো তারা বুঝতে চায় যে বাজেট তো আমাদের বিষয়গুলি দেখবে। এই বাজেটের মধ্যে স্পিচের পাশাপাশি এই যে অ্যালোকেশন, সবটা মিলিয়ে যদি আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগুলি ফুলফিল করছে না। এবং যেহেতু ফুলফিল করছে না, সেহেতু তো বলতেই হবে যে এটা তো মানে পিপল সেন্ট্রিক বাজেট না, জনগণের স্বার্থ রক্ষার জন্য বাজেট না, তাদের চাহিদা পূরণের জন্য বাজেট না। অ্যান্ড মোর ওভার স্টেটের ডেভেলপমেন্ট এবং তার যে অগ্রগতি, এটার সঙ্গে জনগণের স্বার্থ ওতপ্রোতভাবে যুক্ত। এর মধ্য দিয়ে তো সেটা হবে না, এটা হতে পারে না। কাজে সেদিক থেকে এই বাজেটে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বাজেট প্রকাশিত হওয়ার পর যেটা লক্ষ্য করছি, খুব একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। এবং মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলতো, এটা কি হলো? তা আমাকে অনেকে জিজ্ঞেস করছে কিছু বলবে না। আমি যদি আগেই বলি, তাহলে ওখানে বলতে হয়, একটা নিয়ম আছে, তাহলে আগে তো আপনি লিখে ফেলবেন। আমি যা বললাম না তাও যদি লিখে দেন, ওই যে দেখা গেল যে স্যালারি ওয়েজেস বলে যে বিলটা, এটা একজন তার নিজের মতো করে লিখে দিলেন, তার মধ্যে কোথাও বেতন বাড়ানোর কথাবার্তা নেই। আমি দেখেছি কালকে, এটা অন্য একটা বিষয়, এটার মধ্যে একটা রাজনৈতিক ব্যাপার থাকতে পারে, যাই হোক। তো এদিক থেকে আমি তাদের বলেছি, ভাই ঠিক আছে, আমি যেদিন আলোচনায় অংশগ্রহণ করব, যদি আমাকে ডাকা হয়, সেখানে আমি যা বলার বলবো। বলে আমার যেটা মনে হচ্ছে, বাজেট কিন্তু আসলে জনবিরোধী হয়ে গেল, মানুষকে খুশি করতে পারলো না, রাজ্যের স্বার্থের সঙ্গে সঙ্গতিহীন। কাজে এই কয়েকটা কথা বলেই আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।